হ্যালো আমার অল প্রাণ পাখি, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো আজকে স্টোরি শুরু করা যাক। ও হ্যাঁ, একটা কথা, আগের পার্টে বলেছিলাম যে জাঙ্কুক থেকে কিছু একটা জিজ্ঞাসা করবে এবং তে সেটা পরের পার্টে উত্তর দেবে। তো দেরি হয়ে উত্তরটা অবশ্যই আমি দেবো। তো চলো স্টোরিটা আমরা শুরু করি। জাঙ্কুক থেকে মেডিসিন দেওয়ার পরে তের মাথা যন্ত্রণাটা পুরোই কমে গেছে। তো জাঙ্কুক এখন থেকে কিছু জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দেবো নিজেই বুঝতে পারছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা টিপস পেয়েছি যে হ্যাঁ, এই জায়গাটা এই উত্তরটা দিলে খুব ভালো হয়। আমি অবশ্যই আগে বলেছি যে রাইটার যে লিখেছে, লেখক, সে 3 পার্ট পর্যন্ত লিখে আর লিখিনি। তো তারপর থেকে আমি মেক করছি। তো তোমরা বলবে অবশ্যই কমেন্টে কেমন হয়েছে। তো চলো স্টোরিতে ব্যাক করি। আচ্ছা তে, তোমাকে একটা কথা বলি। বলুন। আচ্ছা, তোমার মা তো মারা গিয়েছেন, উনি কি করে মারা গিয়েছিলেন? আমার মা তো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। মানে সত্যি কি কার অ্যাক্সিডেন্ট ছিল? না মানে আমি বলতে চাইছি যে তোমাদের গ্রামে যেগুলো হচ্ছিল আর কি, মানে আমি যে পাদরের কথাগুলো বলছিলাম, ওদের কোনো কিছুতে মারা যায়নি তো? না না, আমার মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আচ্ছা, তোমার তো কালকে বাসতে আছে তাই তো? আমি ভাবছিলাম যে আমি কালকে তোমাদের বাড়িতে যাব একবার। সত্যি বলছেন আপনি? এটা আমার জন্মদিনে আমার সবথেকে বড় উপহার হবে। আমি খুব খুশি। আপনি সত্যি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি নিয়ে যাব তোমাকে। ইংতে তে হয়েছে তোমার? তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের যেতে হবে আমাদের। কিছু বিয়ে করলাম রে বাবা, আজ আমার জন্মদিন, একবার উইশও করলো না। তে তার বাবাকে দেখতে পেয়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ মা, আমার শরীর পুরোই ঠিক আছে। তুমি কেমন আছো সোনা মা? আর জামাই, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। তে তার বাবাকে ছেড়ে তার দাদির কাছে যায়। দাদি, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? না, আমার তো একবারও খোঁজও নাও না। সে আমি কবে গিয়েছি বাড়ি থেকে, তারপর থেকে তো খোঁজই নাওনি তুমি আমাদের। ভুলে গেছো, বিয়ে হয়ে গেছে না, আমাকে পর করে দিয়েছো। আরে না দিদু ভাই, আমি তোমার খোঁজ কেন নেব না? আমি তো ফোন করি, জামাইয়ের সাথে কথা হয়, কিন্তু জামাই তো তখন বাড়িতে থাকে না, সেজন্য তোমার সাথে কথা হয় না। আচ্ছা মা, তোমরা যাও, ঘরে যাও। তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসছো, একটু বিশ্রাম নিয়ে নাও। আর এম কথাটি বলতেই তে আর জাঙ্কুক তেদের রুমে চলে যায়। ফার্স্ট জাঙ্কুক ফ্রেশ হয়ে তে রুমে চলে আসে, দেন তারপরে তে ফ্রেশ হতে চলে যায়। তে যতক্ষণে ফ্রেশ হতে চলে যায়, জাঙ্কুক রুম থেকে বেরিয়ে আরামের কাছে যায় আর আরামকে জিজ্ঞাসা করে, বাবা আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বাবা বলো, কেন বলবে না? আসলে আমার কিছু জানার ছিল। হ্যাঁ, কি জানার ছিল বলো, আমি মনে হয় কিছু বুঝতে পারছি। বুঝতে পারছেন যখন আপনি বলুন না, এটার মানে কি? তুমি মেবি তুমি তের মাথার যন্ত্রণা আর ওই ওই লাল লাল ওইটার কথা বলছো, তাই না? হ্যাঁ, আমি ওইটার কথাই বলছি। এটার মানে কি? এর সাথে কি তে বললো আমাকে যে ওর প্রতি বার্থডের আগে 2 দিন আগে ঠিক এরকমটা হয়। মানে কেন আমি ঠিক বুঝতে পারছি না। আর আরেকটা কথা, তে কি আদৌ আপনার মেয়ে? সত্যি করে বলুন আমাকে, আমার জানাটা প্রচুর দরকার। তখন আরএম বলতে শুরু করে, শোনো বাবা, তাহলে আমি তোমাকে সব পুরো ব্যাপারটা খুলে বলি। তে আমার নিজের মেয়ে নয়, এটা সত্যি, কিন্তু ও আমার নিজের মেয়ে থেকে কম কিছুই না। তাহলে তে আপনার নিজের মেয়ে না তো? তে কার মেয়ে? তে আপনার কাছে কোথা থেকে এসেছে? প্লিজ বলুন আমাকে। আমি বলছি, আমাকে একটু বলার টাইম দাও। এটি বলে আরএম জাঙ্কুকের হাত ধরে দাঁড় করিয়ে দেয় আর জাঙ্কুককে নিয়ে একটি গোডাউন রুমে যায়। গোডাউন রুমে গিয়ে একটি ছবির সামনে গিয়ে দাঁড়ায়। ছবিটা ছিল জিনের। আরএম জাঙ্কুককে ছবিটা দেখিয়ে বলে, এটা আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে পালিয়ে এসে বিয়ে করেছিলাম। জিনের বাড়িতে কেউ মেনে নেয়নি, আমার মাও মেনে নিতে চায়নি। মেনে নেওয়ার না নেওয়ার কারণটা ছিল আমার স্ত্রীর কোনো বাচ্চা হচ্ছিল না বলা ভুল, আমার বেবি কনসিভ করছিল, বাট সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছিল বারবার। এ করে আমার বেবির পুরো অন্তঃসত্ত্বা হওয়ার শক্তিটাই হারিয়ে ফেলে। আর আমার মা মানে লিসা, তিনি তো সহ্যই করতে পারতো না আমার মাকে। এমন একদিনের তো ঘটনা তোমাকে বলি,
জিনকে আমার মা বাড়ি থেকে বার করে দেয়, বলে যে সে যেন আর আমাদের বাড়িতে না ফিরে আসে। আমিও বাড়ি থেকে বার হয়ে যেতে চাই, কিন্তু আমাকে ঘরে আটকিয়ে রাখে। এমন সময় জিনকে যখন আমার মা বাড়ি থেকে বার করে দেয়, জিন দেখে যে তে বাড়ির সামনে পড়ে আছে, কিন্তু তের মাথায় সেদিনও ওই লাল আলোটা জ্বলছিল। আর দেখে অনেকটা দেখতে মায়াবী লাগছিল, তাই জিন আর দেখে ফেলে দিতে পারেনি। জিন দেখে কোলে তুলে নেয় আর বাড়ির দরজাতে টোকা দিতে থাকে। লিসা গিয়ে আমার মা গিয়ে দরজা খোলে আর দেখে জিনের কোলে একটি ফুটফুটে মেয়ে। তখন আমার মা জিনকে জিজ্ঞাসা করলে জিন বলে, আপনার নাতনি, আমি তো কনসেপ্ট করতে পারবো না, একে আমি পেয়েছি রাস্তায়। এবার থেকে ওকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করব, আর ও আমার যোগ্য সন্তান হবে, আর আপনার যোগ্য নাতনি। এবার থেকে আপনি আমাকে আর কোনো কিছু বলতে পারবেন না। আমার মা জিনকে ঘরে ঢুকতে দেয় আর জিনকে ভালোবেসেও ফেলে। এমন একদিনের ঘটনা। আরও একটা কথা বলি তোমাকে, আমরা আমাদের দাম্পত্য লাইফে কখনো ঘুরতে যেতে পারিনি, ব্যাপারটা আমি তোমাকে আগে বলেছি। আমার মা মেনে নিতে পারিনি সেই একটা আর জিনের ওই ব্যাপারটা নিয়ে। তো আমরা যখন দেখে খুঁজে পাই, আমাদের তো লাইফ ভালোই কাটছিল, তো আমরা ভাবি যে আমরা একটু ঘুরতে যাব। তো আমরা গিয়েছিলাম। তোমাকে আগে থেকে বলে রাখা ভালো, আমার বউ জিনের বাবারা অনেক বড়লোক ছিলেন, সেজন্য জিন গাড়িও চালাতে পারতেন। তো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম, পাহাড়ের এলোমেলো রাস্তা দিয়ে জিনই গাড়ি ড্রাইভ করছিল। একটা সাপকে বাঁচাতে গিয়ে জিন একটি পাথরে গিয়ে লাগিয়ে দেয়, আর জিন গাড়ির দরজা খুলে পাথরের উপর থেকে পড়ে যায়। আমরা জিনের লাশটাও আর খুঁজে পাইনি। আর সেখান থেকে দেখে আমার নিজের সন্তানের মতো করে আমি ওর বাবা, আমি ওর মা, আমার মতো করে আমি ওকে মানুষ করেছি, কোনো যত্নের ত্রুটি রাখিনি। তো বলছি, বাবা, আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়, ওকে তুমি ভালো করে রেখো। আর ওই যে তের মাথা যন্ত্রণা আর লালের ব্যাপারটা, ওটা আমরা নিজেরাও জানি না, তবে আমি মনে করি যে তে কোনো মানুষের বাচ্চাই না, তবে ও সেটা জানেই না। আর ওর এই লাল হওয়ার কারণটাও আমি জানি না। আমার মনে হয় ও কোনো মানুষই না, ওর মধ্যে কোনো অশুভ শক্তি আছে, কিংবা শুভ শক্তিও থাকতে পারে। এবার দেখা যাক, তের যত বয়স হবে সেটা তের মধ্যে নিয়ন্ত্রণ হবে। হ্যাঁ, আরও একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি জাঙ্কুক বাবা, তেকে যেই রেখে যাক না কেন, তের সাথে একটা চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল যে আমার মেয়ে অনেক বিপদে আছে, আমার মেয়েকে দয়া করে বাঁচান। ভয় করবেন না, আমি কোনো দুষ্কৃতী না যে আপনাদেরকে কোনো অপবাদ দিব। আমার মেয়েকে দয়া করে আপনি বাঁচান, আমি সময় হলে আমার মেয়েকে আপনাদের কাছ থেকে ঠিক নিয়ে যাব। কিন্তু যে ব্যক্তি রেখে গিয়েছিলেন আমার তেমাকে আমার কাছে আশীর্বাদ স্বরূপ, তেনাকে যদি আমি একবার দেখতে পেতাম, তেনাকে আমি 1000 প্রণাম দিতাম, কারণ তার জন্য আমার সুখে সংসার ভর্তি হয়ে উঠেছিল। কিন্তু উঠে কি হবে, আমার জিন, যার জন্য আমার সব কিছু, সেই আমাকে হারিয়ে চলে গেছে। বলে আরেম কান্না করতে শুরু করে। বাবা, দয়া করে কাঁদবেন না, চুপ করুন। আর আর্মি, তোমরা হয়তো অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে তের আসল ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো কথাই বললে না, তো সেটা তো কেউ জানেই না, শুধু আমি জানি। তো আমি তোমাদেরকে বলছি, একটু ওয়েট করো, সবই বলবে এই পর্বে। জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে তের রুমে চলে যায়, গিয়ে দেখে তে ফ্রেশ হয়ে অলরেডি খাটের উপরে এসে বসে আছে। জাঙ্কুককে দেখে তে উঠে দাঁড়ায় আর বলে, আপনি কোথায় গিয়েছিলেন? আমি 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 একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম, বাইরের দৃশ্য। দেখুন, আপনি কিন্তু রাতে পার হবেন না, আপনার কাছে ওই পাখনাটা আছে তো? হ্যাঁ আছে, তোমার কাছে ওটা রেখে দাও তে। ওকে, রাখছি, বাট আমার একটা কথা ভেবে খুব আশ্চর্য লাগছে যে ওই পাখনাটাতে এমন কি আছে যা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সেটা না হয় তোমাকে পরে একদিন বলবো তে। তো চলো আমরা ডিনারটা করে আসি, তাড়াতাড়ি শুতে হবে, নইলে কালকে সকাল সকাল বাড়িতে যেতে পারবো না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো হ্যাঁ চলুন, যাবো না কেন? তেই শোনো, আমি বলছি কি যে তুমি আমার ডিনারটা রুমে নিয়ে এসো, আমি রুমেই খাবো। কেন? আপনি তো আমার সাথে বসে কখনো খানই না, চলুন না আজকে একসাথে খাবো। না না, তুমি আমারটা ঘরে নিয়ে এসো, আমি ঘরে বসেই খাবো। ওকে, আপনি বসুন তাহলে, আমি আমারটা খেয়ে নিয়ে আসছি। ওকে, যাও। তে ডিনার করতে গেলে জাঙ্কুক রুম থেকে কোথাও একটি হাওয়ার পেকে চলে যায়, আর তে রুমে আসার আগেই জাঙ্কুক চলে আসে, কিন্তু জাঙ্কুকের মুখে রক্ত লেগেছিল। আর কারণটা না হয় নাই বললাম, তোমরা তো জানোই যে জাঙ্কুক ভ্যাম্পায়ার।
জাঙ্কুক রুমে ঢোকার সাথে সাথেই তে রুমে আসে। শুনুন, আপনার জন্য ডিনার নিয়ে এসেছি, আপনি খেয়ে শুয়ে পড়ুন। আমি একটু পরে রুমে আসছি, আমি একটু বাবার সাথে কথা বলে তারপর আসছি। জাঙ্কুক যেন এটার অপেক্ষায় ছিল যে তে কখন রুম থেকে বার হবে আর সে রাতের ডিনার খাবারগুলো লুকিয়ে ফেলবে। তে রুম থেকে বার হতে না হতেই জাঙ্কুক খাবারগুলো নিয়ে হাওয়ার বেগে কোথাও একটা চলে যায় আর খাবারগুলো ফেলে দিয়ে সোজা আবার তে রুমে চলে আসে। আর তে রুমে এসে দেখে যে জাঙ্কুক অলরেডি শুয়ে পড়েছে। তেও এসে শুয়ে পড়ে। তেদের রুমে কোনো সোফা বা কোনো কিছুই নেই যে তে সেখানে গিয়ে শোবে। তাই তে বাধ্য হয়ে বেডের এক সাইডে গিয়ে তেও শুয়ে পড়ে। তবে জাঙ্কুক কিন্তু ঘুমায়নি। জাঙ্কুক যোগ বিয়োগ গুণ সব কিছুই করছে শুয়ে পড়ে। আর সেটা কি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো জাঙ্কুকের হালকা হালকা ঘুম আসতেই জাঙ্কুক বিড়বিড় করে কিছু একটা বলে। তো তে সেটা শুনতে পেয়ে জাঙ্কুককে বলে, কি হয়েছে আপনার, কি বলছেন আপনি এসব? আর জাঙ্কুক বলছে, তে তে তুমি বেঁচে আছো, কিন্তু আমি তো জানি যে তে তুমি মারা গিয়েছো। তুমি কি করে ফিরে আসতে পারো তে? তো প্রাণ পাখিরা, চলো এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলা যাক এর ব্যাকগ্রাউন্ড হিসাবে। সরি আমার প্রাণ পাখিরা গো, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি ডাউনলোড করতে পারছি না। তো আমি যে ব্যাকগ্রাউন্ড হিসাবে অনেকগুলো কথা বলেছিলাম বাট সেগুলো আমার ডিলিট করে দিতে হয়েছে, কারণ আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, আমি ডাউনলোড করতেই পারছি না। তো আজ এতটুকুই, আবার পরে দেখা হচ্ছে তোমাদেরকে ফান্দে পড়িয়ে বকা কান্দে নেক্সট পার্টে, পার্ট 2 তাতে আমি খুব সপ্তাহে দেবো আর তাড়াতাড়ি। আর ভয়ঙ্কর সে পার্ট 6টাও আমি খুব তাড়াতাড়ি দেবো, ওয়েট করো একটু। আমি টাইম পাচ্ছি না, আমি যেহেতু বাড়িতে নেই, আমি আমার গ্রামের বাড়ি আছি, একটু ওয়েট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। আর স্টোরি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ঈদ কেমন কাটলো অবশ্যই বলবে। তুমি আমার কাছে ফুটে ফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখি